চলমান পরিস্থিতি নিয়ে সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবে বিএনপি। প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন ডক্টর মোশাররফ। রাত 8টায় যমুনায় যাবে জামায়াত। আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলছেন দলের আমির। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারবে তদন্ত সংস্থা। সতর্কতার সাথে ক্ষমতা প্রয়োগের তাগিদ আইনজীবীদের। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একদিনে আরো ৭৬ ফিলিস্তিনির মৃত্যু। উপত্যকা জুড়ে ত্রাণের জন্য হাহাকার। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যাবে বিএনপির প্রতিনিধি দল। সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা বিএনপিকে সাক্ষাতের আমন্ত্রণ জানান। আর বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা সম্পর্কেও আলোচনা হতে পারে। এর আগে গত 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। জামায়াতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাত 8টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। গেল কয়েকদিন ধরেই দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন খবর ছড়িয়ে পড়ে এবং আজকের আলোচনায় এসব বিষয় ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এর আগে গত 28 নভেম্বর সংস্কার ও নির্বাচন সহ সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল। এদিকে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে বিচলিত না হলেও সতর্ক অবস্থানই পর্যবেক্ষণ করছে জামায়াতে ইসলামী। বলেন, জামায়াত নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চায় না, কারণ তিনি প্রতিপক্ষ নন, সরকারের অভিভাবক। আর এ সময় সকল রাজনৈতিক দলের প্রতি এই সরকারকে সহায়তার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আরো বলেন, কারো কোনো বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয়, সেনাবাহিনীকে বিতর্ক থেকে দূরে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জানান, এখন পর্যন্ত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ আসেনি। দ্রুত এই রোডম্যাপ দিতে সরকারকে আহ্বান জানাবে দলটি। দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে। আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্ত সংস্থা গ্রেফতার করতে পারবে এমন ক্ষমতা দিয়ে 2010 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিতে সংশোধন আনা হয়েছে, যা অত্যন্ত কার্যকরী বলেই মনে করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। তবে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, এমন অবারিত ক্ষমতার অপব্যবহার হওয়ার সম্ভাবনা থেকে যায়। এমন ক্ষমতা সতর্কতার সাথে প্রয়োগের পক্ষেই মত তাদের। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্ট। 2010 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালার 24টি বিধিতে সংশোধন আনা হয়েছে। 5টি বিধি বিলুপ্ত এবং 19টি আংশিক বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করেছে ট্রাইব্যুনাল। 2025 সালের এই সংশোধনীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রসিকিউটরও পরোয়ানাভুক্ত আসামি বা সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করতে পারবেন, যা গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কোনো তদন্তকারী কর্মকর্তা
অথবা তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রসিকিউটর চাইলে এই মামলার কোনো আসামিকে, অভিযুক্তকে বা সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারবেন। আপনারা জানেন যে ট্রাইব্যুনালের এই সংশোধনীর আগে কোনো একজন অভিযুক্তকে বা আসামিকে গ্রেফতার করার জন্য ট্রাইব্যুনালের পরোয়ানা জারির অপেক্ষা করতে হতো। এর আগে তদন্ত সংস্থার গ্রেপ্তারের ক্ষমতা না থাকায় গণহত্যায় জড়িত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অনেক আসামি পালিয়ে গেছে বলে জানান এই প্রসিকিউটর। যদিও তার সাথে দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী। তদন্তকারী কর্মকর্তা কোনো একজন অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছেন, সেই অভিযুক্ত তদন্তকারী কর্মকর্তার সামনে আছে, কিন্তু উনি গ্রেফতার করতে পারছেন না। ওনার যেতে হচ্ছে কার কাছে? চিফ প্রসিকিউটরের কাছে। চিফ প্রসিকিউটর যাচ্ছেন কোর্টে, কোর্ট থেকে যাচ্ছেন আইজিপির কাছে। এই ঘুরে আসতে আসতে তদন্তকারী কর্মকর্তা তার সামনে থাকা অভিযুক্তকেও হারিয়ে ফেলছে, এবং এটা হয়েছে। আমি আংশিক দ্বিমত করি তাদের সাথে। আসামিগুলো পালিয়ে গিয়েছে তাদের ভিতরে অসৎ লোকের কারণে, এটা চিফ প্রসিকিউটর বলেছে মিডিয়াতে যে তাদের ওখান থেকে লিক হয়ে যায়। তাদের ওখান থেকে কারা লিক করেছে, কারা এই বন্দোবস্তে জড়িত, একজনকে কি আইডেন্টিফাই করেছে, শাস্তির আওতায় এনেছে? সর্ষের ভিতর ভূতটাকে তো তারা তাড়িত করে পারেনি। সংশোধিত বিধিতে অভিযুক্ত হিসেবে ব্যক্তির পাশাপাশি সংগঠনকেও রাখা হয়েছে। আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ক্ষেত্রে চিফ প্রসিকিউটরকে কিছু বিশেষ ক্ষমতাও দেয়া হয়েছে। চিফ প্রসিকিউটর চাইলে একই অভিযোগে যেখানে অনেক আসামি, সেই আসামিকে একসাথে বিচারে আনতে পারবেন, আবার এই আসামির প্রত্যেককে আলাদা আলাদা করে বা 5 জন 10 জন করে ভাগ করে করে চিফ প্রসিকিউটর বিচারের জন্য ফরমাল চার্জ দাখিল করতে পারবেন। অবারিত ক্ষমতার যেন অপব্যবহার না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ এই আইনজীবীর। এই পাওয়ারটা যাতে অ্যাবিউজ না হয়, এই পাওয়ারটা যাতে কারো পার্সোনাল গেইনে ব্যবহৃত না হয়, পার্সোনাল দ্বন্দ্বে যাতে ব্যবহৃত না হয়, সেদিকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আমি এখনো দাবি জানাই, এই পাওয়ার অ্যাবিউজ করার শাস্তি কি এই বিধানে সংযোজন করতে হবে, এটা পরিষ্কার করতে হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সাধ আছে, সাধ্য নেই, আবার সাধ্য থাকলেও নেই জনবল বা স্থান। আর এমন বাস্তবতায় কুরবানি আসলেই চিন্তার ভাঁজ পড়ে নগরবাসীর একাংশের কপালে। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে কয়েকটি খামার, যেখানে পশু পছন্দের পর টাকা জমা দিলেই কুরবানিদাতার দায়িত্ব শেষ। ঈদের দিন গ্রাহকের উপস্থিতিতে কুরবানি শেষে ঘরে পৌঁছে যাবে ভাগের মাংস। কুরবানি নিয়ে এমন বিশেষ আয়োজনের খবর জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন আরেক সহকর্মী রাকিবুল ইসলাম। আমির হামজা শাতিল বছর 7 আগে ছোট্ট পরিসরে রাজধানীর কল্যাণপুরে গড়ে তোলেন পশুর খামার। আচ্ছা, হইছে পানামা। কোরবানিতে ছোট ও মাঝারি আকারের পশু সরবরাহের জন্যই শাতিলের এ উদ্যোগ। ঈদুল আজহায় নগরবাসীর পছন্দের শীর্ষে থাকে ছোটখাটো পশু। সংকট হয় কসাই নিয়েও। এমন ভাবনা থেকেই 3 বছর আগে নিজ খামারে করেন ভাগে কোরবানির ব্যবস্থা। আমি প্রচুর রিকোয়েস্ট পেতাম গত 7-8 বছর আগে যে ভাই কুরবানিতে আমাদেরকে 4-5 জন মিলে একটা গরু দিয়ে দেন। তা উনি ওই 5 জন নিয়ে আসতো। কোনো সময় ওই 5 জনের ভিতরে কারো বাজেট 10,000, কারো 20,000, কারো 17,000 মিলে না। তখন এই অভিজ্ঞতা থেকে আমরাই বাইর করলাম যে তাহলে আমরা একটা অ্যামাউন্ট ফিক্স করে দেই, একটা গরু ফিক্স করে দেই। 7 জনের জন্য একটা গরু ভাগা হবে 20,000 টাকা বা 18,000 টাকা। 7 জনকে আমরাই স্লটার করে ভাগ করে দিব, ওনারা নিয়ে চলে যাবে। আর্থিক মূল্যে উদ্যোগটির ব্যাপকতা অনেক। শাথিল জানালেন, এই প্রক্রিয়ায় কোরবানির জন্য প্রতি ভাগে গুনতে হবে 15 থেকে 20,000 টাকা। পার্শ্ববর্তী মসজিদের যে ইমাম আছেন বা এখানে যারা আসলে ইসলাম সম্পর্কে বুঝেন বা জানেন, এই ধরনের মানুষ আছেন, ওনারা স্লটার করেন। আর সবচেয়ে বড় কথা, যার গরু আমরা কোরবানি করছি ওনারাই উপস্থিত থাকেন। সো ওনাদের ভিতরে অনেক ধার্মিক মানুষ আছে, ওনাদের ভিতরে অনেক যোগ্য মানুষ আছে, ওনাদেরটা ওনারাই কোরবানি করতে চান। নির্ঝঞ্ঝাটভাবে কোরবানির ব্যবস্থা আছে ভাটারার সোলমাইদ এলাকার নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্মেও। চলতি বছর ভাগে কোরবানির জন্য এই খামারে প্রস্তুত 2 দাঁতের শতাধিক গরু। ওজন ভেদে গরুকে করা হবে 5 থেকে 7 ভাগ। আমি কোন গরুটা কুরবানি দেবো, কোন গরুটা ওনাদের শেয়ার পাবেন, উনি এসে দেখে যেতে পারবেন, চয়েস করার ওনার সেই সুযোগ আছে। এবং কুরবানির সময়টা আমি ওনাকে বলে দিই। ঈদের জামাতি যে আমাদের ইমাম সাহেব, উনি শরীয়ত মোতাবেক যেভাবে কুরবানি করার সবার সামনে ওইভাবে কুরবানি করি, ওইভাবে আমরা মাংস বন্টন করে শরীয়ত অনুযায়ী আমরা মাংসটা ওনাকে আমরা ধরিয়ে দিই। খামারিরা জানান, কোরবানির আগেই খামারে এসে পশু বুকিং দিতে হবে গ্রাহকের। টাকার অনুপাতে প্রতি ভাগের বিপরীতে গ্রাহকের জন্য বরাদ্দ থাকবে 12 থেকে 20 কেজি পর্যন্ত মাংস। প্রফেশনাল কসাই দিয়ে
গরুটা কোরবানি করার পর কাটাকাটি যত কাজ আছে সেটা করা হবে এবং গরুর যা যা মানে গরুর ভুঁড়ি, মাথা, কলিজা, ফ্যাপসা, পায়া সব কিছু সমান 7 ভাগে ভাগ হবে এবং আমাদের এখান থেকে যত রকম ব্যাগ ট্যাগ আদার্স যত সার্ভিস লাগে সব আমাদের এখান থেকে প্রোভাইড করা হবে। ভবিষ্যতে নগরবাসীর চাহিদার কথা মাথায় রেখে এমন উদ্যোগের পরিসর আরও বাড়ানোর চিন্তা আছে খামারিদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শেরপুরের সীমান্ত উপজেলাগুলোতে বেপরোয়া বন্য হাতির দল। সম্প্রতি গজনীপিটের দরবেশতলা এবং গজনী অবকাশ এলাকায় 1 ঘন্টার ব্যবধানে হাতির আক্রমণে 2 জনের প্রাণহানি হয়। আর সেই সাথে ফসলের মাঠ সহ মাঝে মধ্যে লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে হাতিরা। বন বিভাগ জানিয়েছে নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে এবং হাতি থেকে জানমাল রক্ষায় মশাল তেল সরবরাহ করা সহ সচেতনতা বাড়াতে প্রচারণা চলছে। চোখের সামনে স্বামীর নিথর দেহ, নির্বাক স্ত্রী থামছে না আহাজারি। শেরপুর সীমান্তের গান্ধীগাঁও এলাকার বাসিন্দা ভ্যান চালক আকাশ মিয়া গত 20 মে রাতে বাড়ি ফেরার পথে দরবেশতলা এলাকায় তাকে ঘিরে ধরে হাতির পাল। পায়ে পিষ্ট হলে তার চিৎকারে এগিয়ে আসে স্থানীয়রা, তবে বাঁচানো যায়নি তাকে। ঘণ্টাখানেক পর গজনী অবকাশ এলাকায় দিনমজুর হাজি দঙের একই পরিণতি। পরে গজনী রেঞ্জ অফিসের 3টি কক্ষে তাণ্ডব চালায় হাতির দল। বিগত 7-8 দিন থেকে হালচাটি, নৌকুচি এবং বানাইপাড়ায় দরবেশতলা একযুগে হাতির 40-45টা হাতি এরকম পাল প্রত্যেক দিন রাত্রে সন্ধ্যা হওয়ার আগে থেকে ফিরে দিন সকাল 8টা পর্যন্ত তাণ্ডব চালাইতেছে। প্রায় 10 দিন আগে আমাদের গ্রামে হাতি ঢুকে এলোপাতারি ভাবে তারা 4-5টা গ্রুপ হয়ে বিভিন্ন জায়গায় হামলা করে একটা পরিবেশ তৈরি করুক, হাতিও বাঁচুক মানুষও বাঁচুক এবং হাতির অরণ্য তৈরি করুক, যাতে হাতির জায়গায় হাতি থাকে, মানুষের জায়গায় মানুষ থাকে। স্থানীয়রা বলছেন কয়েক সপ্তাহ ধরে গান্ধীগাঁও ও গজনী এলাকার আশপাশে প্রায় 40টি হাতির একটি পাল অবস্থান করছে, প্রায় ঢুকে পড়ছে লোকালয়ে, ফসলের মাঠেও হানা দিচ্ছে। যখন খাবার না পায় তখন তাদের মাথা ঠিক থাকে না, তারা তখন হাতি কি করবে না করবে সেটা তারা, হাতি তো অবলা প্রাণী, তারা বুঝতে পারে না। সন্ধ্যার পর ঠিক অন্যের বাড়িতে কাটাই ধান চাল গরু বাছুরাই আমরা যাইতে পারতেছে না, কিন্তু হাতির অত্যাচার আমরা বাড়িতে থাকতে পারতেছি। এর পূর্বে দেখেছি যে হাতি এত বেপরোয়া হয় নাই, কিন্তু এখন যেহেতু খাবার নাই এবং কিছু কিছু সময় মানুষ দ্বারা ওরাও বিতাড়িত হয়, এইভাবেই ওরাও রাগান্বিত হয়ে আমাদের মানুষ এবং ফসলাদি ইত্যাদি নষ্ট করে। বন বিভাগ বলছে সীমান্তের ওপারে বিএসএফ এর কাঁটাতার, সাথে বনভূমি উজাড়ে আবাসস্থল হারাচ্ছে হাতি। খাবারের খোঁজে নেমে এসেছে লোকালয়ে। আবেদন পাওয়া মাত্রই আমরা সেটা ফরওয়ার্ড করে দিব এবং বিধি অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবে। আমরা যেরকম সহানুভূতি এবং সাথে সচেতনতার সাথে যেভাবে প্রতিহত করি, ওই পাশে তারা খুবই অ্যাগ্রেসিভ আচরণ করে হাতির সাথে। ওই পাশ থেকে ওরা গুলি এবং বল্লমের সাহায্যে হাতিকে তাড়িয়ে দিচ্ছে এই পাশে, বর্ডারের এই পাশে। গত 15 বছরে শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ি সীমান্তে বন্য হাতির হামলায় এখন পর্যন্ত 85 জনের প্রাণ গেছে, আর মানুষের হামলা সহ বিভিন্ন কারণে মারা পড়েছে 30টি হাতি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যুবশক্তি কখনো ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না বলেছেন সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় যুবশক্তি নেতা কর্মীরা। এ সময় দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানায় তারা, অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। সংগঠনের মুখ্য সংগঠক ও সিনিয়র যুগ্ম সচিব বলেছেন, ভিন্ন মাত্রা শক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি। প্রত্যেক রাজনৈতিক দল তাদের যুব সংগঠনগুলোকে তারা ক্ষমতায় টিকে থাকার একটি হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি সেই জায়গা থেকে অবশ্যই একটি ভিন্নধর্মী একটি অবস্থান তারা গ্রহণ করেছেন। এই ভিন্ন মাত্রার একটা যুব শক্তি বা যুব সংগঠন হিসেবে আমরা আত্মপ্রকাশ করি, আত্মপরিচয় হোক সারা বাংলাদেশে। নারীর একটা বড় অংশ দেখবেন আপনারা কাজ করে কিন্তু তারা মজুরি পায় না, বা এই ধরনের সমস্যা নারীদের সবসময় হয়ে থাকে। সেইগুলো নিয়ে আমরা কাজ করব, কর্মক্ষেত্রে নিরাপত্তাগুলো নিয়ে আমরা কাজ করব। বর্বরতার তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার আরও 76
ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে অন্তত 200 জন। জাবালিয়া শরণার্থী শিবিরে একটি বাড়িতে বোমা হামলায় 50 জন নিহত হয়েছে। আগ্রাসনের শিকার হয়েছে খান ইউনিসের বিভিন্ন এলাকা। একই বাড়িতে হামলায় 8 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 7 জনই শিশু। কাছাকাছি আবাসন আল কাবিরা শহরে বিমান থেকে বোমা ছোড়া হয়। আল মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলা হয়েছে। নিষ্ঠুরতম আগ্রাসন চলছে উত্তর গাজায়। আর সাফাতাওয়ি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় হতাহতের শিকার হয়েছেন অনেকেই। এদিকে ত্রাণের জন্য হাহাকার চলছে গাজায়। উত্তর ও মধ্য গাজায় এখনো কোনো সহায়তা পৌঁছায়নি। বুধবার দক্ষিণ গাজায় 90টির বেশি ত্রাণ ভর্তি ট্রাক পৌঁছালেও 22 লাখ মানুষের জন্য তা একেবারেই সামান্য। এছাড়া ইসরায়েলের বাধায় দুর্গতদের মাঝে ঠিকঠাক বন্টনও করা যায়নি সেগুলো। গাজার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে টুকরো রুটির জন্য বহু মানুষের হুড়োহুড়ি দেখা গেছে, যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অনেককেই আবার খালি হাতে ফিরে যেতে হয়েছে। ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, কারাকারি, লুটপাটের নানা জায়গায় চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। 11 সপ্তাহ অবরোধের পর গাজায় সামান্য পরিমাণের ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি প্রশাসন, কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজার লাখ লাখ মানুষের জরুরি চাহিদার তুলনায় এটিকে সমুদ্রে এক ফোঁটা পানির সাথে তুলনা করেছেন জাতিসংঘ মহাসচিব। ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানানোয় সন্ত্রাসবাদের অভিযোগ তোলা হয়েছে জনপ্রিয় আইরিশ ব্যান্ড নিকাপের বিরুদ্ধে, এমন দাবি দলটির সদস্য লিয়াম ওহান্নাইদের। শুক্রবার যুক্তরাজ্যে একটি কনসার্টে পরিবেশনের সময় তারা কথা বলেন। জানান তাদের চুপ করিয়ে দেওয়ার জন্যই তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। এমনকি অংশ নেওয়া কনসার্টটি থেকেও তাদের দলকে বাদ দেওয়ার সম্ভাবনা ছিল। ব্যান্ড দল নিকাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বাকিদের সতর্ক করছে ব্রিটিশ প্রশাসন, এমন মন্তব্য করেছে লিয়াম। বলেন ইসরায়েলপন্থীরা অন্য শিল্পীদের দেখাতে চাইছে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেই আঘাত করা হবে সবচেয়ে দুর্বল জায়গায়। গত বছরের নভেম্বর মাসে আয়োজিত এক কনসার্টে হিজবুল্লাহর পতাকা দেখিয়েছিলেন লিয়াম। গেল সপ্তাহে শেষে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করা হয় তার বিরুদ্ধে। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু করল যুক্তরাষ্ট্র। শুক্রবার প্রথম ধাপে বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর থেকে এই অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর এই সংক্রান্ত 2019 সালে একটি আইন স্থগিতের সিদ্ধান্তও নিয়েছেন। এর ফলে সিরিয়ায় নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন এই পদক্ষেপের মধ্য দিয়ে সিরিয়ার সাথে নতুন সম্পর্কের সূচনা হয়েছে। আর নিষেধাজ্ঞার কবল থেকে মুক্ত সিরিয়ার প্রতিষ্ঠানগুলোর সাথে বিদেশিদের লেনদেন সহজ হবে। এছাড়াও যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে ত্রাণ সহায়তা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি, অন্যান্য জরুরি সেবা সরবরাহ সম্ভব হবে। গত 13 মে আকস্মিক এক ঘোষণায় সিরিয়ার উপর থেকে পালাক্রমে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।